নমস্কার, স্যান্দন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র কথাই বলেন না, একমাত্র গ্যারান্টি তিনি দিতে পারেন। কতটুকু সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে সেই গ্যারান্টিও দিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কদমতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভার বক্তব্য রাখতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা স্কুল মাঠে। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র কথাই বলেন না, একমাত্র গ্যারান্টি তিনিই দিতে পারেন। কতটুকু সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে এর গ্যারান্টিও দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জম্মু ও কাশ্মীরের ৩৭০ নম্বর ধারা বিলোপের বিষয়টি উত্থাপন করে বলেন, ৩৭০ নম্বর ধারা বিলুপ্ত করার কারণে জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন বলতে শুরু করে দিয়েছে তারা নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, আর এমনটা হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই তিনি ৩ তালাক প্রথার অবলুপ্তি ঘটেছে। এতে করে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি গাড়ির বিষয়টিও তিনি তুলে ধরেন বিভিন্ন কেন্দ্রের প্রকল্পের বাস্তবায়নের বিষয়টিও। যে সারা ভারতবর্ষের মধ্যে এখন মানুষ বোধ করছে, ফিল করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমরা আস্থা রাখতে পারি, যেটা উনি বলেন সেটাই করেন। আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো জিএলসিটি যুক্ত যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছিলেন। এখানে সমস্ত ত্রিপুরার প্রতিটা প্রান্তে সেই গাড়িগুলো ঘুরেছে। সেখানে কি এই গাড়ির মধ্যে ছিল যে এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এবং সেইগুলো যাতে সব মানুষ প্রতিটা প্রান্তের প্রতিটা লাস্ট মাইলের যে ব্যক্তি তাকে যেন দেওয়া হয়, সেই কারণে সেই গাড়িগুলো প্রতিটা জায়গায় মেলা করে অ্যাওয়ারনেস করে সেই কাজটা করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও প্রতি ঘরে সুশাসন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 2022-এ সেটা শুরু করেছিলাম একই ধাঁচে। অর্থাৎ আমরাও চেয়েছি যে সেন্ট্রালের এবং স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই স্কিমগুলো মানুষের কাছে যেন। এদিকে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা বলেন, তিনি যে পরিবারের সদস্য সে পরিবার কখনই বিশ্রীহার মেনে নেয় না। এ পরিবারের ইতিহাস রয়েছে। এ পরিবার কখনো চুরি করে না। এ পরিবার কখনো মিথ্যে আশ্রয় নেয় না। বক্তব্য রাখতে গিয়ে তিনি ত্রিপুরার উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। প্রশংসা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। मुझे अपने आप पर विश्वास है कि जिस खानदान से मैं आई हूं वो खानदान इतना जल्दी हार नहीं मानता। वो खानदान चोरी नहीं करता। वो खानदान आपको झूठ नहीं बोलेगा। तो वो खानदान से एक बूंद खून आपके सामने खड़ा है। आपको विश्वास है कि अगर आप हमारे साथ देंगे तो हम आपके लिए काम दुगना स्पीड से करेंगे कि नहीं? आपको विश्वास है कि नहीं? तो भैया आवाज जोर से बोलो, हमारा मुख्यमंत्री को विश्वास दो। 400 जोर से। এদিনে নির্বাচনী জনসভায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদবলাল নাথ, টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক প্রমুখ। স্যান্দন টিভি। 1993 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর কংগ্রেস ও সিপিআইএম মিলে মানুষকে হত্যা করেছে। 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের আনন্দলোক ময়দানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত জনসভায় একথা বলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের আনন্দনগর আনন্দলোক ময়দানে। জনসভায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, আসন্ন নির্বাচন ত্রিপুরার মানুষের ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, ত্রিপুরার যুবদের ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়নি, কিন্তু 1993 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। কংগ্রেস ও সিপিআই মিলে মানুষকে হত্যা করেছে। 2018 সালে ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের অত্যাচার ও কংগ্রেসের ভাওতাবাজি থেকে মুক্তি পেয়েছে। কিছু পরিবর্তন হয়েছে। আমি এবার বলবো কি পরিবর্তন হয়েছে আর কমিউনিস্টের সময় কি হয়েছিল। কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, আশির দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, ক্যাডারে লাল চোখ দেখানো, প্রতি গাড়িতে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবি নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএন নামে চাঁদা, সিটুর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা, কত চাঁদা নেবেন। একটা সময় কমিউনিস্টরা স্লোগান দিত, কংগ্রেসের চামড়া খুলে দেব আমরা। বর্তমানে সেই কংগ্রেস ও কমিউনিস্ট একজোট হয়েছে। এদিন বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, এবার কি তিনি নিজের নীতি আদর্শ ত্যাগ করে হাত চিহ্নে ভোট দিতে পারবেন? বিপ্লব কুমার দেব এদিন দাবি করেন মানিক সরকার আশিস সাহাকে সমর্থন করে না। পেনশন যোজনা রেখেছি, মানিক সরকার বড় বড় ভাষণ দিতেন। আমি মানিক বাবুকে জিজ্ঞাসা করি, 25 বছরে 33টি পেনশন, আর তার মধ্যে 300, 500, 700 ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর একসঙ্গে 1000, তারপরে একসঙ্গে 2000 টাকা করে সমস্ত পেনশন একযোগে 2000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি টাকা 440 কোটি টাকা দেওয়ার কারণে আজকে পেনশনগুলি 2000 টাকা করে আমরা দিতে পারি। এদিনের জনসভায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। জনসভায় এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্যান্দন টিভি। কেউ যদি ভাবে কাস্তে হাতুড়ি এবং হাত চিহ্নে ছাড়া ভোট দেবে না, তাহলে তারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই রাষ্ট্রের স্বার্থে এবং জনগণের স্বার্থে ইন্ডিয়া জোট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানালো পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। শনিবার বনকুমারীর নেতাজি সংঘের মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস সাহার সমর্থনে শনিবার রাজধানীর প্রতাপগড় বনকুমারী নেতাজি সংঘের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এ জনসভায় নিজের নীতি আদর্শ ত্যাগ করে শেষ পর্যন্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস সাহার হয়ে এদিন প্রথম ভোট প্রচারে নামতে দেখা যায় মানিক সরকারকে। ইতিপূর্বে ইন্ডিয়া জোটের হয়ে সিপিআইএম এর নেতৃত্বরা ভোট প্রচারে নামলেও মানিক সরকারকে দেখা যায়নি। এ নিয়ে শুরু হয় গুঞ্জন। অবশেষে ভোট প্রচারে নামলেন তিনি। এদিন আশিস সাহার সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, রাজ্যে অরাজকতা চলছে। এ অবস্থায় পরিবর্তন করতে হলে দিল্লিতে সরকার পরিবর্তন করতে হবে, সাহস করে বের হতে হবে। মানিক সরকার এদিন সিপিআইএম এর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কোনদিন হাত চিহ্নে ভোট না দিলেও এবার দিতে হবে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্মী সমর্থকরা সিপিএম প্রার্থীকে ভোট দিয়েছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবার পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দিতে হবে। রাজনীতিতে সংকীর্ণতা ও শেষ বলার কোনো সুযোগ নেই। বাস্তবিকতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। কেউ যদি ভাবে কাস্তে হাতুড়ি ও হাত চিহ্নে ছাড়া ভোট দেবে না, তাহলে তারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই রাষ্ট্রের স্বার্থে ও জনগণের স্বার্থে ইন্ডিয়া জোট প্রার্থীকে ভোট দিতে হবে। সিপিএম কর্মীদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকলে চলবে না। এটা সময়ের দাবি এবং পরিস্থিতির চাহিদা বলে জানান তিনি। হাত চিহ্ন
আমি বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি, এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে। কংগ্রেসে তো কোনোদিন কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দেয়নি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে। তাহলে আপনারা কোন এই পরিস্থিতি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আপনার স্বার্থে, জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে। আপনি যদি ওটা মানে ধরে বসে থাকেন, না না কাস্তাতুরি তারকা ছাড়া কোথাও ভোট দেবো না, যাবোই না ভোট দিতে, ভুল করবে, তাহলে সুবিধা হবে কার? বিজেপির সুবিধা হবে। এটা তো ব্যক্তি আশীর্বাদ প্রশ্ন না, এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। এটা মাথায় রাখ। বাঁচতে হলে ও অস্তিত্ব রক্ষা করতে হলে বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলার জন্য আহ্বান জানান মানিক সরকার। একই সাথে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জনমুখী বিকল্প সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি নাম না করে তিপ্রা মথাকে উদ্দেশ্য করে বলেন, 2023 সালে বিধানসভা নির্বাচনে তারা যদি জনজাতি সংরক্ষিত আসনে প্রার্থী না দিত, তাহলে এবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হতো না। বিজেপি ভয় পেয়েছে, তার জন্য অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা অনুসরণ করছে তারা। 2023 সালের বিধানসভা নির্বাচনে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বেশি দিন সময় লাগেনি, তারা সামনে চলে এসেছে। এটা খুব খারাপ অবস্থার মধ্যে আমরা চলছি। কৃষি, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট বাজারি ব্যবসায়ী আক্রান্ত, অর্থনৈতিক। তাহলে এই সমস্ত দিক থেকে বেরোতে গেলে পর ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট বৃহত্তম অংশ একটা জায়গায় আনতে না পারলে পর পরাজয় নিশ্চিত করা কঠিন হবে। এটা ঠিক। এদিনের জনসভায় মানিক সরকার ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভায় এদিন কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সে যাই হোক, শেষ পর্যন্ত মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রচারে নামলেন। এদিন শুধুমাত্র তিনি ভোট প্রচারে নামলেন না, রীতিমতো সিপিআইএম কর্মী সমর্থকদের পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। স্যান্দন টিভি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে শনিবার ধর্মনগরে একটি রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রার্থী কৃতি সিং দেববর্মা, বিধায়ক বিশ্ববন্ধু সেন, মন্ত্রী টিঙ্কু রায় সহ আরও অনেকেই। এই রোড শোতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। যে বিষয় সে ডেভেলপমেন্ট নিয়ে আমরা প্রতিটা করে যাচ্ছি। আমাদের 56 ইঞ্চির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি বলছেন যে সমস্ত ঘরে ঘরে আপনারা যান, সমস্ত কার্যকর্তাদের, আর গিয়ে খালি এই কথাটা বলবেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং উনি আশীর্বাদ করেছেন। এরকম প্রধানমন্ত্রী আমাদের। আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি বজায় রয়েছে, মানুষ সেইভাবে আমাদের সরকার এবং আমাদের পার্টির উপর আস্থাও ওরা দেখিয়েছে, এবং যেভাবে ডেভেলপমেন্ট এবং দেশকে সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন আমাদের মা বোন থেকে আরম্ভ করে সমস্ত জনদের জন্য যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, সেই নিরিখে বুক ফুলিয়ে আমরা মানুষের কাছে যেতে পারবো এবং যেতে পারছি। যে আমরা করেছি 365 দিন আমরা কাজ করি, সেই কাজের নিরিখে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব। উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে যদি কেউ অশ্লীল এবং আপত্তিকর ভিডিও তৈরি করে কিংবা সামাজিক মাধ্যমে পোস্ট করে, তাহলে জরিমানা করা হবে। পাশাপাশি প্রশাসনিকভাবে অভিযুক্তর বিরুদ্ধে যা যা করার তা করবে মন্দির কমিটি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান মন্দির কমিটি। তারা জানান, কিছুদিন ধরে দেখা যাচ্ছে এ পবিত্র স্থানে এসে কম বয়সী ছেলেমেয়েরা ও পুরুষ মহিলা বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে অশ্লীল ভিডিও তৈরি করছে। পরবর্তী সময় এগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে মানুষের কাছ থেকে ভিউ সংগ্রহ করছে। এতে রাজ্যের এবং দেশের এক অন্যতম পবিত্র স্থানটির পবিত্রতা নষ্ট হচ্ছে বলে মনে করছেন মন্দির কমিটি। যদিও বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে,
সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় তৈরি হওয়ার পর হুঁশ ফিরছে মন্দির কমিটির। এখন দেখার বিষয় এই দৃশ্য দূষণের বিরুদ্ধে কি করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছুদিন যাবৎ অশ্লীল সঙ্গী ভঙ্গিতে কিছু রিলস ভিডিও বানানো হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। দেওয়া হচ্ছে যাতে ভিডিও না বানানো হয়, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আমরা প্রশাসন দেখছি। কিছুদিন যাবৎ আমরা ফেসবুকের মাধ্যমে দেখছি যে কিছু রিলস আমাদের মা ও বোনরা করে ওরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করছে। তো ওই রিলসগুলো না করাটাই ভালো, কারণ এটা একটা সতীর 51 পীঠের এক পীঠ। এই পীঠস্থানে আমরা মাকে দর্শন করব এবং মাকে পুজো দেওয়ার জন্য আসি, সেটা করলেই ভালো হয়। রিলসগুলো বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে গোমতী নদীর জলে ডুবে মৃত্যু হলো এক নাবালকের। মৃত নাবালকের নাম রাহুল সরকার, বয়স 17 বছর। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে উদয়পুরের সমতল হদ্রা আমতলী এলাকায় গোমতী নদীতে স্নান করতে যায় 8 বন্ধু। নদীর জলে স্নান করার সময় আচমকা রাহুল সরকার গোমতী নদীর জলে ডুবে যায়। সাথে সাথে রাহুলের সাথে থাকা বন্ধুরা নদীর জল থেকে রাহুলকে উদ্ধার করে তেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাহুল সরকারকে মৃত বলে ঘোষণা করে দেন। ছেলের মৃত্যুতে গোমতী জেলা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন অভাগা মা বাবা। প্রত্যক্ষদর্শী এক যুবক জানায়, নদীতে স্নান করার সময় রাহুল জলে ডুবে যায়। নদীর জল থেকে উদ্ধার করার পর রাহুলের প্রাণ ছিল। সাথে সাথে তারা তাঁকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদীতে স্নান করতে গিয়ে পুরে পড়ে গেছে। কোন দিক দিয়ে এটা? আমতলী, সরকার আমতলী, সমতল হদ্রা আমতলী, সমতল হদ্রা আমতলী দিয়ে না? এখন কি তোমরাই উদ্ধার করছো নাকি? যখন উদ্ধার করছো তখন কি সে শ্বাস পালাইতে এরকম কিছু বুঝতে পারছো? হালকা একটু হাতটা লাগাইছে না? এরপরে জেলা হাসপাতালে নিয়ে এসেছো? সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত মা এবং তার পুত্র। ঘটনা চোরিলাম বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকায়। আহত মা ও তার পুত্র মামলা দায়ের করেছে বিশালগড় থানায়। চোরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া এলাকার বাসিন্দা জাহির খান আড়ালিয়া বাজার এলাকার বাসিন্দা আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে কর্মসূত্রে যায় মেলা ঘরে। বাইকে করে যাওয়ার সময় হেলমেট না পরার কারণে সে বাইকটি আটক করে রাখে পুলিশ। প্রকাশ্য দিন দুপুরে এই বিষয়টিকে কেন্দ্র করে আক্রমণের ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়। আরিফ হোসেনের বড় ভাই জুয়েল হোসেন ধারালো অস্ত্র হাতে আক্রমণ সংঘটিত করে জাহির খানের মা জোসনা বেগম এবং তার ছেলে শাহিমন খানের উপর। মা জোসনা বেগম অভিযোগ করেছেন, আরিফ হোসেনের দাদা জুয়েল হোসেন ধারালো অস্ত্র নিয়ে মারাত্মকভাবে আঘাত করে জোসনা বেগম ও তার পুত্রের উপর। এই আক্রমণের ফলে গুরুতর আহত হয় দুজনই। রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আমার বড় চুলা অসুস্থ, ঘর থেকে বাড়ি এসে না, তারও পিছতে আমারও পিছতে আক্রমণ করছে। কি দিয়া? হ্যাঁ বাইয়ে আমার কুলার লোকে ছোট কুলার লোকে কাজু গেছে, এরপরে যাতে কয় আমার কুলা বলে তার বাইরে নিছে, কিরে নিল, এটি লইয়া বাড়ির ভিতরে আইয়াতে কাজে যায় কি কোনো কিছু হয়েছে? কাজু যাইয়া পুলিশে বলে তারা ওই হেলমেট নিছে না, কাগজপত্র নিছে না, বাইকটা দিয়ে কাগজ লইয়া থানা ঢুকাই দিচ্ছে। আপনার ছেলের নাম কি যে কাজে গেছিল? আর লগে যে গেছিল হের নাম কি? আরিফ হোসেন। আপনারা মারছে কে? মারছে আরিফ হোসেনের বড় ভাই জুয়েল। কি দিয়া মারছে আপনারা? প্রথম আইয়া ঘুষাইছে, কিলাইছে, এরপরে দাওয়াই না কুপ দিছে আমার ছেলেরা। আপনার বাড়ি কোন জায়গায়? চলিলাম আড়ালি। আপনার নাম? জোসনা বেগম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জুয়েল হোসেনের বিরুদ্ধে জাহির খানের আহত মা এবং ভাই অভিযোগ দায়ের করেছেন বিশালগড় থানায়। পুলিশ এবারে কি ব্যবস্থা গ্রহণ করবে সেটাই দেখার। স্যান্দন টিভি। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল গোমতী জেলা ও দায়রা আদালত। অভিযুক্তের নাম দীপক দেবনাথ।
2020 সালের 16 জুন দুপুরে কাকরাবন থানার অন্তর্গত পূর্ব মির্জা এলাকার বাসিন্দা দীপক দেবনাথ এলাকারই একটি বাড়িতে যায়। সে বাড়িতে তখন ছিল 18 বছর বয়সের এক প্রতিবন্ধী তরুণী। দীপক দেবনাথ নামে অভিযুক্ত সে যুবক অসহায় এই তরুণীর উপর তার পাশবিক লালসা মেটায়। পরবর্তী সময়ে অসহায় এই কন্যার মা বাড়িতে এলে জঘন্যতম এই ঘটনাটি প্রকাশ্যে আসে। মামলা দায়ের করা হয় কাকরাবন থানায়। তদন্তকারী আধিকারিক মাধবী দেববর্মা ঘটনাটি তদন্ত শেষে চার্জশিট জমা করে গোমতী জেলা ও দায়রা আদালতে। দীর্ঘ শুনানির পর এ মামলার নিষ্পত্তি ঘটে। গোমতী জেলার অতিরিক্ত বিচারপতি মানবেন্দ্র দেববর্মা ভারতীয় দণ্ডবিধির 376 নম্বর ধারায় 2-1 উপধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত যুবক দীপক দেবনাথকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সে সঙ্গে জরিমানা করা হল আরও 25,000 টাকা। অনাদায়ী 1 বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। এখানে যে ভিকটিম ও একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ে, যার বয়স 18 বছর এবং সে কথা বলতে পারে না। এই অবস্থায় যখন তার মা বাবা সেদিন বাড়িতে ছিল না, বিবাদী দীপক দেবনাথ পাশের নিজের এলাকারই লোক, সে বাদীর বাড়িতে ঢুকে বাদিনীর কন্যাকে বলপূর্বক তার ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করেছিল। এই অভিযোগ পেয়ে এই অভিযোগের পক্ষে বাদী কাকরাবন থানায় মামলা করেছিল। মামলায় এখানে তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেববর্মা। মামলাটা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছেন। আদালতে চার্জশিট প্রদান করার পরে বাদী পক্ষের প্রসিকিউশন সাইড 15 জনের সাক্ষ্যবাক্য আদালতে প্রদান করেছিল। প্রদান করার পরে দীর্ঘ শুনানির পরে আদালত বিবাদী দীপক দেবনাথকে আজকের দিনে সেন্টেন্স দিয়েছে, তার পানিশমেন্ট ঘোষণা করেছে। আদালত 376-এর 2 এবং ব্র্যাকেটে 1-এর ধারায় বিবাদী দীপক দেবনাথ আসামি তাকে আজকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, সঙ্গে 25,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 বছরের। আদালতের রায়ে বেশ খুশি অসহায় কন্যার মা। তিনি সঠিক বিচার পেয়েছেন বলে জানিয়েছেন। আজকে রায় হয়েছে রায়েতে আমি খুব খুশি হয়েছি। আমি যে বিচার পাইছি আমি খুব কোটি কোটি ধন্যবাদ জানাই। যে কত বছরের জেল হয়েছে জানেন? 10 বছরের জেল হয়েছে। আপনি এতে খুশি? হ্যাঁ, এতে খুশি। কোন জায়গায় ঘটনাটা? এটা পূর্ব মির্জা। অভিযুক্ত দীপক দেবনাথকে 10 বছরের কারাবাসে পাঠানোর পরিপ্রেক্ষিতে ন্যায্য বিচার পেল অসহায় এই কন্যাও। এমনই অভিমত শুভ বুদ্ধি সম্পন্ন মহলের। স্যান্দন টিভি। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনাবন এলাকায় হরিহর দোলা থেকে 100 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। সে সঙ্গে আটক করা হয় সুজিত দেব নামে এক ব্যক্তিকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ তল্লাশি চালায় সুজিত দেবের বাড়িতে। তল্লাশি চালিয়ে পুলিশ সুজিত দেবের বাড়িতে একটি পরিত্যক্ত গোয়াল ঘরের মাটির নিচ থেকে এই গাঁজা উদ্ধার করে। এবং ওনারা আসেন, তো ওনারা আসার পর আমি থানার অন্যান্য অফিসার এবং স্টাফ নিয়ে হরিহরদোলা যাই এবং সেই বাড়িটিকে আমরা সার্চ করি। ডিটেল সার্চ করে দেখা যায় বাড়ির একটা পরিত্যক্ত একটা ঘর, গোয়াল ঘরের মতো। ওই ঘরের নিচে মাটির নিচে গাঁজা স্টোর করা আছে। অ্যাকর্ডিংলি আমরা সবগুলো গাঁজা সেখান থেকে বের করে রিকভার করে আনি। খোয়াই মহকুমার বনকর এলাকা থেকে লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক। ধৃত এই যুবকের নাম কাজল তাঁতি, বাড়ি বনকর এলাকায়, বয়স 37 বছর। একই সঙ্গে ধৃত যুবকের কাছ থেকে নগদ 90,000 টাকা সহ 3টি মোবাইল উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণ কান্তি মজুমদার, খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর মালাকার, সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ টিএসআর বাহিনীর জওয়ানরা সম্মিলিতভাবে অভিযান চালায় মহকুমা বনকর এলাকায়। একটা সিক্রেট ইনফরমেশন আমরা পাই যে বনকর এরিয়াতে প্রচুর পরিমাণ ড্রাগস আজকে সাপ্লাই হচ্ছে। এই ইনফরমেশনে আমি আমার ওসি এবং সেকেন্ড ওসি এবং আমাদের টিএসআর স্টাফ 6 ব্যাটালিয়ন আমরা ওইখানে হানা দিই। অ্যান্ড উই হ্যাভ রিকভার্ড অ্যারাউন্ড 48 to 50 grams of heroin, 4টা কেসে। ক্যাশ সিজার হয় অ্যারাউন্ড 85 to 90,000
আর 3টে মোবাইল বরামদ হয়। তো সঠিক তদন্তের পরে আপনাদেরকে জানানো হবে নেক্সট স্টেপ কি হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাবরুম নেতাজি পাড়ার সজল শিলের 2টি ঘর। অগ্নি নির্বাপক দপ্তরের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনা শনিবার দুপুরে। ঘটনার বিবরণী জানা যায়, গ্যাসের চুল্লিতে রান্না করার সময় আগুন লেগে যায় ঘরে। মুহূর্তে আগুন গোটা রান্নাঘর গ্রাস করে নেয়। তাতে রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। বিকট আওয়াজ আগুন ছড়িয়ে পড়ে অন্য ঘরেও। সাথে সাথে খবর দেওয়া হয় সাবরুম অগ্নি নির্বাপক দপ্তরে। সাবরুম অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন এবং মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের 1টি ইঞ্জিন, মোট 3টি ইঞ্জিন টানা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে 2টি ঘর এবং ঘরে থাকা যাবতীয় সরঞ্জাম আগুনের ভস্মীভূত হয়ে যায়। এখানে তো রান্নাঘরে তারা রান্না করছিল, হঠাৎ করে রান্নার ওই গ্যাসের নকটা বাড়াই দিয়েছে ভুলে। এর কারণে হঠাৎ করে এবার আগুনটা ছড়াই গেছে। কুদ্দুর পরেই সিলিন্ডারটা ব্রাস্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে পুরো ঘর ধরে গেছে। আর কয়টা সিলিন্ডার ব্রাস্ট? একটা সিলিন্ডার আসলে, একটা সিলিন্ডার। তো তৎক্ষণাৎ কি অগ্নি নির্বাপক দপ্তরের লোক ফায়ার সার্ভিস উইদিন 5 মিনিটের মধ্যে তারা এসেছে এবং আগুনটা তারাই নিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত কিছু বলা যাচ্ছে না, এটা তদন্ত করে জানা যাবে। শনিবার দিন দুপুরে রাজধানীর ধলেশ্বর 3 নং রোড এলাকায় ভাড়া বাড়িতে চোরের দল হানা দেয়। জানা যায়, পূর্ব আগরতলা থানার অন্তর্গত ধলেশ্বর 3 নং রোড এলাকায় বিকাশ চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে থাবা বসায় চোরের দল। নগদ 30,000 টাকা সমেত স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ব আগরতলা থানার পুলিশ, শুরু করে তদন্ত। এদিন বিকাশ চৌধুরী এবং তার স্ত্রী কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। সে সুযোগে থাবা বসিয়েছে চোরের দল। পুলিশ চুরির অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। ক্লাস করাইতেছি আমরা সবাই, এখানে অনিতা দি গোয়া ওইখানে থাকে। অনিতা দেয়া আমারে ফোন করছে, আমার মিসেসের ফোন করছে। মিসেসের ফোন করে আমার তো দরজা খোলা, ঘরে তোমার ডাকতেছি, তুমি উত্তর দিতেছ না, দিকে ঘরে ঢুকছি। ঘরে ঢুকিয়া দেখি তোমার আলমারি খোলা। তখনই আমি ঘরের থেকে বাইরিয়া আমি তোমারে ফোন করতেছি। আমার মিসেস তখন আরে কোন কি, তখনই আমি দৌড়াইয়া আমি বাইক নিয়ে আইছি। আয়া দেখি যে সত্যি আমার এই দরজাটা মানে সিটকিনে ইয়ে দিয়ে খুলছে। খুললার ভিতরে আমার আলমারি খোলা, আর আলমারির যে লকারটাও খোলা। হ্যাঁ, লকারে আমার 30,000 টাকা আছিল, একটা 2টা শাখা বাঁধানো আছিল, একটা কানের আছিল, আর কি আছিল, এগুলি আছিল, এগুলি অক্ষরে নাই। হ্যাঁ, এই জায়গাটার নাম পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এবার ভোট প্রচারে নামলেন কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা। শনিবার সন্ধ্যায় তিনি প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কৈলাসহর মহকুমায় জনসম্পর্ক অভিযান গড়ায়। পাশাপাশি বাজার সভা এবং পথসভায় অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। আশা করি 2টি কেন্দ্রে আমরা ভালো লড়াই দিচ্ছি। ওই কেন্দ্রের কথা বলি যে রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জয়যুক্ত হবেন। বিভিন্ন কারণে বলছি, আপনারাও জানেন রাজ্যের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, এখানে মানুষ ট্রাইবেলও বুঝতে পেরেছে, নন ট্রাইবেলও বুঝতে পেরেছে। এবং আরো 1 সপ্তাহের মধ্যেই ভারতবর্ষের রাজনৈতিক চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার বলছেন বড় বড় কথা, উনি ভিতর সন্ত্রস্ত, নাহলে 2জন মুখ্যমন্ত্রীকে গারদে পুড়ে রেখেছে। এটা সেখানে হিন্দি বলে, যেখানে বিজেপির মানে শক্ত সমর্থন ছিল, এখন ধস নেমেছে। দক্ষিণ ভারতে বিজেপি প্রায় শূন্য। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।